আমরা এখানে ডট ডট যে অংশগুলো এটা মূলত একটা পানি অংশ অথবা সাগর বা মহাসাগর। আমরা লক্ষ্য করি নিচের দিকে হচ্ছে ভারত মহাসাগর। ভারত মহাসাগর থেকে একটা চিকন একটা রাস্তা দিয়ে এদিকে আরেকটা সাগর, এটাকে যেটা বলি আমরা উপসাগর, আমরা যেটাকে বলি পারস্য উপসাগর। তো ভিউয়ার্স, আজকের বিষয় মূলত আমরা যে পারস্য উপসাগরের যে দেশগুলা 6টা দেশ, এই দেশ সম্পর্কে জানবো এবং পারস্য উপসাগরের যুদ্ধটা কোন কোন কারণে হয় বা ইরান উত্তেজনাগুলো কেন হয় সেই বিষয়গুলো জানবো। তো বেশ ফলো করি আমরা। যেহেতু এটা ভারত মহাসাগর, এটা হচ্ছে পারস্য উপসাগর, মধ্যবর্তী একটা চিকন একটা জায়গা আছে। আমরা জানি দুইটা সাগর বা মহাসাগর সংযোগ যে সরু যে পথ, সেই পথটাকে আমরা বলি প্রণালী। সেই কারণে এই জায়গাটা হচ্ছে একটা প্রণালী, আমরা যেটাকে বলি, একটু ফলো করি, যেটাকে আমরা বলি হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী। ভিউয়ার্স, আমাদের এখানে একটা বিষয় অনেক সময় প্রশ্ন এসে থাকে, হরমুজ প্রণালী কোথায় অবস্থিত? হরমুজ প্রণালী হচ্ছে পারস্য উপসাগর এবং ভারত মহাসাগরকে সংযুক্ত করে। তাহলে প্রশ্ন আসতে পারে হরমুজ প্রণালী কোন দুইটা দেশকে বিভক্ত করে? আমরা ফলো করি। হরমুজ প্রণালীর ঠিক তার ওই পাশের যে দেশটা বিশাল বড় অংশটা, সেটা হচ্ছে ইরান। তো এবং এই জায়গার ছোট্ট একটা দেশ, যদিও আমাদের মানচিত্রের মধ্যে এই দেশটা এতটা বড় না, বাট আমি আপনাদের আলোচনার সুবিধার জন্য আমি একটু বড় করে দেখানো হলো। এই দেশটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, যেটাকে আমরা সংক্ষেপে বলি, তার রাজধানী হচ্ছে দুবাই। তাহলে হরমুজ প্রণালী কোন দুইটা মহাসাগরকে যুক্ত করে? পারস্য উপসাগর এবং ভারত মহাসাগরকে। কোন দুইটা দেশকে বিভক্ত করে? দুবাই এবং ইরানকে, যদিও এই টোটাল অংশটা হচ্ছে ইরান। আবার মাঝে মধ্যে এটাও আসতে পারে, এই অংশটুকু, পুরো অংশটুকু হচ্ছে গিয়ে সৌদি আরব। আমি একটু উপরে লিখতেছি, কারণ এই জায়গাতে আমার অন্যান্য তথ্যগুলো লিখতে হবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? এই হরমুজ প্রণালী যুক্ত করে পারস্য উপসাগর, ভারত মহাসাগরকে, এবং আলাদা করে বলতে পারি আমরা দুবাই এবং ইরানকে, অথবা সৌদি আরবকে। এটা হচ্ছে হরমুজ প্রণালী সম্পর্কিত তথ্যগুলো আসতে পারে। আমাদের একটু জেনে রাখা প্রয়োজন যে প্রায় সময় কিন্তু আমরা টিভি নিউজগুলোতে দেখি যে হরমুজ প্রণালীর উত্তেজনা চলে। তো এই হরমুজ প্রণালী কেন উত্তেজনা হয় সেই বিষয়টা আপনাদের সামনে একটু পরে আলোচনা করব। আসলে আমরা অন্যান্য দেশগুলো একটু দেখে নেই। আমরা এই পারস্য উপসাগরের তীরে আমরা যে দেশগুলো দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ইরান, আর একটা হচ্ছে দুবাই, তারপর হচ্ছে এই ছোট অংশটুকু, সেটা হচ্ছে ওমান, তারপর পাশের অংশটা হচ্ছে ইয়েমেন। তারপরে আমরা একটু ফলো করি, এই পারস্য উপসাগরের তীরে ঠিক ছোট্ট একটা দেশ, সেই দেশটা হচ্ছে কুয়েত। আমরা পারস্য উপসাগরের ভিতরে ছোট একটা জায়গা দেখতে পাচ্ছি, এটা আমরা ছোট করে দেখাচ্ছি। সেই জায়গাটা হচ্ছে, সেই দেশটার নাম হচ্ছে আসলে অ্যাকচুয়ালি কাতার। তো কাতার সম্পর্কিত প্রশ্ন এই মুহূর্তে খুব বেশি ইম্পর্টেন্ট, যেহেতু 2022 সালের যে আমাদের ফুটবল বিশ্বকাপ, সেটা কাতার অনুষ্ঠিত হবে। সেই কারণে কাতার সম্পর্কিত যাবতীয় তথ্যগুলো আপনাদেরকে জানতে হবে। তো ভিউয়ার্স, এবার থেকে আমরা আজকের আলোচনার বিষয়ের মধ্যে যে দেশটা জানা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইরাক। ইরাকটা হচ্ছে আমাদের উপরে যে অংশটুকু, এটা হচ্ছে মূলত ইরাক। তো আমরা কি বুঝতে পারলাম যে পারস্য উপসাগরের তীরে কোন কোন দেশগুলো অবস্থিত? ইরান, ইরাক, কুয়েত, কাতার, দুবাই এবং এই দেশগুলোই। অনেক সময় প্রশ্ন আসে যে পারস্য উপসাগরের তীরে দেশ কয়টা? মূলত মনে রাখতে হবে 6টা দেশ পারস্য উপসাগরের তীরে। এদিকে কিন্তু ইয়েমেন, এটা কিন্তু পারস্য উপসাগরের তীরে নয়, বা ওমানও পারস্য উপসাগরের তীরে নয়, তীরে অবস্থিত 6টা দেশ। তো ভিউয়ার্স, আমাদের আজকের মূল আলোচনার যে টপিক, সেটা হচ্ছে পারস্য উপসাগরের যুদ্ধটা কেন হয়, এবং সেটা বোঝার জন্য আমাদেরকে একটু ইতিহাস সম্পর্কে জানতে হবে। আসুন আমরা দেখে নিই। ভিউয়ার্স, প্রথমে আমরা জানবো যে যুদ্ধের যে মূল যে কারণটা, সেটা হচ্ছে আমাদের ইরাক দিয়ে শুরু করতে হবে। আমরা জানি যে একটা সময় ছিল যে পৃথিবীর বেশিরভাগ অঞ্চলে কিন্তু ব্রিটিশরা শাসন করত।
সেই হিসাবে ইরাককে শাসন করতো ব্রিটিশরা, এবং মনে রাখতে হবে 1932 সালে ইরাক ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। অর্থাৎ 1932 সালের পূর্বে ইরাক ব্রিটিশদের অধীনে ছিল, এরপর থেকে তারা স্বাধীন জাতিতে পরিণত হয়। তারপরে আরেকটা সাল মনে রাখতে হবে 1958 সাল। সেই 1958 সালে ইরাক স্বাধীন প্রজাতন্ত্র রাষ্ট্র রূপান্তরিত হয়। অর্থাৎ ইরানের যে সংবিধান বা ইরানের যে প্রজাতন্ত্র, গণতান্ত্রিক প্রজাতন্ত্র, সেটা শুরু হয় 1958 সাল থেকে। সরি, এটা আমাদের ইংরেজিতে হবে, বাংলা নয়। এই ছিল ইরাক সম্পর্কিত আমাদের প্রাথমিক তথ্যগুলো। বাট তাহলে উপসাগরীয় যুদ্ধটা কেন হলো, বা ইরাক ইরান যুদ্ধ কেন হলো, এটার একটা অবশ্যই একটা ইতিহাস আছে, ফলো করি। এটা যেহেতু আমাদের পারস্য উপসাগর, আমরা অনেক সময় হয়তো বা আমরা পড়ে থাকি যে ইউফ্রেটিস এবং টাইগ্রিস যে নদী আছে, এবং ইউফ্রেটিস এবং টাইগ্রিস দুইটা নদী হচ্ছে ইরাকের ভিতরে, মূলত নদী দুটো এইভাবে গিয়ে যুক্ত হয়ে তার এদিকে চলে যায়। যাই হোক, এর মধ্যে একটা হচ্ছে ইউফ্রেটিস আর একটা হচ্ছে টাইগ্রিস। আর এই মধ্যে যে জায়গাটা, সেই জায়গাটা বলা হয় সাত ইল আরব। আমি আবার বলি, সাত ইল আরব। আমি আবার বলি, ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর দুইটার অবস্থান হচ্ছে ইরাকে, এবং এটা যদি ইউফ্রেটিস নদী হয়, এটা টাইগ্রিস নদী হয়, মধ্যে যে জায়গাটা, সেই জায়গাটার নাম হচ্ছে সাত ইল আরব। এবং এই জায়গাটা নিয়ে ইরাক এবং ইরানের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, এটা অনেক আগে থেকে। আমি আবার বলি, আরেকটা বিষয় ছিল ইরানের একটা জায়গার নাম, এটার নাম হচ্ছে গিয়া খুজেস্তান প্রদেশ। ইরানের খুজেস্তান প্রদেশ ছিল। ইরাকের দাবি ছিল যে এই ইরানের এই খুজেস্তান প্রদেশটা এটা ইরানের। মূলত দুইটা জায়গা, আমি আবার বলি, সাত ইল আরব এবং ইরানের খুজেস্তান প্রদেশ, এই দুইটা জায়গা নিয়ে ইরাক এবং ইরানের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল অনেক আগে থেকেই। তো মূলত উপসাগরের যুদ্ধের সূত্রপাত এখান থেকে শুরু, তার পরবর্তীতে আরো বিভিন্ন ঘটনা চলে আসে, সেই ঘটনাটি আপনার সামনে একটু উপস্থাপনা করব। ভিউয়ার্স, লক্ষ্য করি, তারপরে 1975 সালে একটা গুরুত্বপূর্ণ ঘটনা হয়। 1975 সালে সে ইরাক এবং ইরানের মধ্যে একটা চুক্তি হয়। এই চুক্তিটার নাম হচ্ছে আলজিয়ার্স চুক্তি। আলজিয়ার্স চুক্তি বা আলজিয়ার্স অ্যাকর্ড। আমরা জানি আলজেরিয়ার রাজধানী হচ্ছে আলজিয়ার্স, অর্থাৎ আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে যে চুক্তিটা 1975 সালে, এটাকে বলা হয় আলজিয়ার্স চুক্তি। সেই চুক্তির মূল উদ্দেশ্য ছিল সাত ইল আরব এবং খুজেস্তান প্রদেশ নিয়ে যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো সমাধান করা, এবং উভয় পক্ষে একটা সমস্যার সমাধানে পৌঁছে যায় 1975 সালে। তাহলে তো আমাদের সমস্যাটা শেষ। তাহলে এই পারস্য উপসাগরের যুদ্ধটা কোথায় থেকে আসলো? এর পরবর্তীতে একটা গুরুত্বপূর্ণ ঘটনা, আমরা জানি যে আমাদের মুসলমান দেশের মধ্যে একজন পরিচিত মুখ হচ্ছে সাদ্দাম হোসেন। উনি পুরো পৃথিবীতে পরিচিত। মূলত সাদ্দাম হোসেন যখন ক্ষমতায় আসলো, তখন থেকে মূলত উপসাগরের যুদ্ধের মূল যে ঘটনাগুলো, সেই ঘটনাটা শুরু। আমাদেরকে আরেকটা সাল মনে রাখতে হবে, 1979 সাল। 1979 সাল। সে 1979 সালে সাদ্দাম হোসেন ক্ষমতায় আসে। তো ভিউয়ার্স, একটা বিষয় আপনারা আপাতত লিখতে হবে না, ক্লাস শেষে আপনারা একসাথে নোট করে নেবেন বা স্ক্রিনশট দিয়ে নেবেন, তাহলে পরবর্তীতে আপনার নোট করতে সুবিধা হবে, আমার লেখাগুলো থাকবে। তো ভিউয়ার্স, ফলো করি। 1979 সালে সাদ্দাম হোসেন যখন ক্ষমতায় আসে, আসার পরে যে ঘটনাটা ঘটে, 1980 সাল। 1980 সালে সাদ্দাম হোসেন মানে ইরাকিরা অতর্কিতভাবে তারা ইরানকে আক্রমণ করে। তখন থেকে মূলত আমরা আজকে আলোচনার বিষয় ইরাক ইরান যুদ্ধ, এই যুদ্ধটা শুরু। আমরা প্রথম যে যুদ্ধ, ইরাক ইরান যুদ্ধ। তো 1980 সালে যেহেতু ইরাক ইরানকে আক্রমণ করে ফেলে, তখন এদের মধ্যে একটা বিশৃঙ্খলা দেখা দেয় ইরাক ইরানের মধ্যে। যাই হোক, আমরা ইরানে চলে আসি। ইরান আক্রমণ করে 1980 সালে। এটা নিয়ে জাতিসংঘ, আমরা যেটাকে বর্তমানে বলি ইউনাইটেড নেশন বা সংক্ষেপে ইউএন,
ইউনাইটেড নেশন জাতিসংঘ, জাতিসংঘের মধ্যস্থতায় 1988 সালে ইরাক ইরান যুদ্ধবিরতি হয় এবং ইরাক ইরান একটা সমঝোতায় পৌঁছে যায় এবং এর মধ্যে আমাদের যে প্রথম ইরাক ইরান যুদ্ধ তার পরিসমাপ্তি ঘটে। এটাই ছিল ইরাক ইরান যুদ্ধের প্রথম যে ইতিহাস। মূলত আমি আবার বলি, সাদ্দাম হোসেন যখন 1979 সালে তার ক্ষমতা দখল করে ইরাকের, তারপর থেকে মূলত উত্তেজনা তৈরি হয় এবং 1980 সালে ইরান আক্রমণ করে। এটা ছিল ইরাক ইরান যুদ্ধের প্রথম ইতিহাসটা। ভিউয়ার্স, পরবর্তীতে তাহলে এই উপসাগরের যুদ্ধ কোথা থেকে আসলো? ভিউয়ার্স, উপসাগরের যুদ্ধ বলার একটা কিছু মানে এটাকে কেন উপসাগরের যুদ্ধ বলা হয় আমরা মনে রাখতে হবে। এই যে সাগরটা, এই সাগরটা বলা হয় পারস্য উপসাগর। তো এই উপসাগর, এই যেহেতু যুদ্ধটা এই পারস্য উপসাগরের তীরে হয়েছে, এই কারণে এটাকে বলা হয় উপসাগরীয় যুদ্ধ। আর পারস্য উপসাগর বলার একটা কারণ আছে যে বর্তমান যে ইরান, এটার পূর্ব নাম ছিল পারস্য। মনে রাখতে হবে, বর্তমান ইরানের পূর্ব নাম ছিল পারস্য। ভিউয়ার্স, আমরা যা বলছিলাম, ইরানের পূর্ব নাম ছিল পারস্য। পরীক্ষায় প্রাথমিক প্রশ্ন আসে ইরানের পূর্ব নাম কি ছিল, সেটা ছিল পারস্য এবং সেই অনুসারে এটার নাম হচ্ছে পারস্য উপসাগর। আর পারস্য উপসাগরের তীরে যে যুদ্ধটা হয় এটাকে বলা হয় পারস্য উপসাগরের যুদ্ধ। অনেক সময় এটাকে বলা হয় গলফ ওয়ার, কারণ উপসাগরের ইংলিশটা হচ্ছে গলফ। মনে রাখতে হবে গলফ ওয়ার বা পারস্য উপসাগরের যুদ্ধ, পারস্য উপসাগরীয় যুদ্ধ। তো এখন আমি জানবো পারস্য উপসাগর যুদ্ধ বা গলফ ওয়ার একই কথা, বুঝতে পারলাম। তো এখন পারস্য উপসাগর যুদ্ধ হওয়ার পিছনের কারণটা কি? মূলত আমরা এই কুয়েতকে নিয়ে পারস্য উপসাগর যুদ্ধটা হয়। আমরা একটু লক্ষ্য করি, এই পারস্য উপসাগরের তীরের যে দেশগুলা, সবগুলা দেশগুলোতে কিন্তু পেট্রোলিয়াম সমৃদ্ধ দেশ বা তেল সমৃদ্ধ দেশ। এই দেশে প্রচুর পরিমাণ তেল পাওয়া যায়। আমরা যেমন টিউবওয়েল দিয়ে যখন আমরা পানি তুলি, আমরা পানি খাই, বাট ওই দেশগুলোতে এত পরিমাণ একসময় তেল ছিল যে টিউবওয়েলে পানি উঠতো না, তেল উঠতো, এত পরিমাণ তেল ছিল। এর মধ্যে কুয়েতের মধ্যে প্রচুর পরিমাণ তেল ছিল। ইরাকের সাদ্দাম হোসেন চাইলো যে আমি যদি কুয়েতটা দখল করে ফেলতে পারি তাহলে বিশাল একটা তেলের খনির ভান্ডার আমাদের হয়ে যাবে। মূলত ওই জায়গা থেকেই পারস্য উপসাগরের যুদ্ধটা শুরু। তো ভিউয়ার্স, আমরা চলে যাই পারস্য উপসাগর যুদ্ধ। আমরা একটু ফলো করি, 1988 সালে কিন্তু ইরাক ইরান যুদ্ধ সমাপ্তি ঘটে এবং সাদ্দাম হোসেনের ওই সেখান থেকে মানে যুদ্ধটা শেষ করে ফেলে। বাট আবার 1990 সালে, মনে রাখতে হবে, 1990 সালে ইরাকের বাহিনীরা তারা অতর্কিতভাবে কুয়েত আক্রমণ করে। তাহলে আমরা বুঝতে পারলাম এই ইরাক ইরান যুদ্ধের পেছনে মূল রিজন ছিল ইরাকে প্রথম আক্রমণ করে। আবার এই কুয়েত আক্রমণের পিছনে মূল যে কারণ ছিল সেই কারণটা ছিল ইরাক। আর ইরাকের যে কুয়েত আক্রমণ যে যুদ্ধটা, ওইটাকে বলা হয় পারস্য উপসাগরীয় যুদ্ধ। আর ইরাক ইরান যে যুদ্ধ, এটাকে বলা হয় প্রথম ইরাক ইরান যুদ্ধ। তো ভিউয়ার্স, একটু ফলো করি, 1990 সালে কি করলো যে ইরাকিরা কুয়েত আক্রমণ করলো এবং তারা এমন ভাবে আক্রমণ করে মাত্র 13 ঘন্টার মাধ্যমে 13 ঘন্টায় তার সম্পূর্ণ কুয়েত দখল করে নেয়। এবং ওই সময় ইরাকের মোট প্রদেশ ছিল 18টা। ইরাকের সাদ্দাম হোসেন ঘোষণা করেন এই কুয়েত হচ্ছে এটা আমাদের প্রদেশ এবং এটা 19তম প্রদেশ। এই তথ্যগুলো কিন্তু পরীক্ষায় আসে, কত সালে আক্রমণ করে, কত ঘন্টা, কততম প্রদেশ, এগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন পরবর্তীতে। তো 19তম প্রদেশ ঘোষণা করে কুয়েত, মানে কুয়েত হচ্ছে 19তম প্রদেশ ইরাকের। তো ওইটা ছিল মূলত এক ধরনের কুয়েতের প্রতি নির্যাতন। তো তখন করে কি, এই যে আমাদের জাতিসংঘ বা ইউনাইটেড নেশন বা জাতিসংঘ
যেদিন আক্রমণ করে ইরাক, তার পরের দিন তারা জাতিসংঘে একটা নিন্দা প্রস্তাব আনে এবং সাধারণ পরিষদে ওইটা নিয়ে তারা একটা চিন্তা ভাবনা করে। পরবর্তী সালে আবার একটা বিষয় মনে রাখতে হবে, এই 1990 সালে আমেরিকার প্রেসিডেন্ট বা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন জর্জ ডব্লিউ বুশ। উনি ছিলেন আমেরিকার তখনকার প্রেসিডেন্ট। তো জর্জ ডব্লিউ বুশ তখন জাতিসংঘে একটা প্রস্তাব গ্রহণ করে, কিভাবে এটা সবাই নিন্দা প্রস্তাব করে। তখন জর্জ ডব্লিউ বুশ আহ্বান করে কিভাবে কুয়েতকে ইরাকের হাত থেকে রক্ষা করা যায়। তখন কুয়েতও পুরো বিশ্ববাসীর কাছে আহ্বান করে তাদেরকে রক্ষা করার জন্য। তো কুয়েতের আহ্বান এবং জর্জ ডব্লিউ বুশ আমেরিকার প্রেসিডেন্ট আহ্বানে একটা বহুজাতিক একটা বাহিনী গঠন করা হয়। মনে রাখতে হবে তখন 35টা দেশ মিলে একটা বাহিনী গঠন করা হয়। তাদের লক্ষ্য ছিল কুয়েতকে ইরাকের হাত থেকে রক্ষা করা বা অথবা স্বাধীন করা, কুয়েতকে মুক্ত করা। আমাদের মনে রাখতে হবে এই 35টা দেশের মধ্যে বাংলাদেশের কিন্তু একটা দেশ ছিল, যখন এই কুয়েতকে এই ইরাকের হাত থেকে রক্ষা করার জন্য যুদ্ধ করে। 1991 সালে এটা তো সৌদি আরব। তো আমাদের মনে রাখতে 1991 সালে আমেরিকা তাদের বাহিনী সৌদি আরবে মোতায়েন করে। তো একটা আমরা চিত্র দিয়ে দেখতে বললাম, সৌদি আরবে যদি আমেরিকান বাহিনী অবস্থান করে তাহলে সৌদি আরব থেকে কুয়েতে আক্রমণ করাটা সহজ হবে। পাশাপাশি আরো 35টা দেশের লোক বা আরো 35টা দেশের সেনাবাহিনী তারা সৌদি আরবে অবস্থান করে এবং 1991 সালে তারা সৌদি আরব থেকে কুয়েতের উপর আক্রমণ করে। একই সাথে কুয়েতও আক্রমণ করে এবং ইরাকও আক্রমণ করে। আশা করি বিষয়টা বুঝতে পারছি। তো মনে রাখতে হবে তখন একটানা 38 দিন তারা হামলা চালায়। সেই হামলাটা ছিল বিমান হামলা। একটানা 38 দিন বিমান হামলা চালায়। তো পরীক্ষার সময় প্রশ্ন আসার সময় যে কতদিন বিমান হামলা চালায়, কত সালে আক্রমণ করে, কতটা দেশের বহুজাতিক বাহিনী ছিল এবং এই যে বিমান হামলা 38 দিন চালায়, সেই হামলাটা একটা বিশেষ একটা নাম দেওয়া। সেই নামটার নাম ছিল অপারেশন ডেজার্ট স্ট্রম। অপারেশন ডেজার্ট স্ট্রম। তো 38 দিন একটানা বিমান হামলা চালানোর পরে পরবর্তীতে এই যে বহুজাতিক যে বাহিনী তারা একটা সিদ্ধান্ত নিল, তারা স্থল যুদ্ধ করবে, অর্থাৎ সেনাবাহিনীতে সরাসরি যুদ্ধ করবে, বন্দুক যুদ্ধ করবে। সেই যুদ্ধটা চলে তারা 4 দিন। সেই যুদ্ধটার তখন ওই যে এটার একটা 4 দিন যে যুদ্ধ হয়, সেই যুদ্ধটার বিশেষ একটা নাম। সেই নামটা হচ্ছে অপারেশন ডেজার্ট সোল্ড। এই হচ্ছে অপারেশন প্রশ্ন আসে যে অপারেশন ডেজার্ট স্ট্রম কি, অপারেশন ডেজার্ট সোল্ড কি, অপারেশন ডেজার্ট সোল্ড কয়দিন হয়েছিল, কোন ধরনের হামলা ছিল, এটা ছিল বন্দুক যুদ্ধ। এবং অপারেশন ডেজার্ট স্ট্রম কি, এটা ছিল এক ধরনের বিমান হামলা বহুজাতিক বাহিনীর দ্বারা গঠিত। এই ছিল আমাদের যে উপসাগরের যুদ্ধ সম্পর্কে যাবতীয় যে তথ্যগুলো। অবশেষে 1991 সালে ইরাকি বাহিনী এই বহুজাতিক বাহিনীর কাছে পরাজয় স্বীকার করে এবং একটা চুক্তির ভিতর দিয়ে তাদের যুদ্ধটা শেষ হয়। মূলত এই তথ্যগুলোই আসতে পারে আপনাদের উপসাগরীয় যুদ্ধ থেকে। তো ভিউয়ার্স, উপসাগরীয় যুদ্ধ যদি এটা এরকমটা হয়ে থাকে, তাহলে আপনার পরবর্তীতে যে দ্বিতীয় ইরাকের যুদ্ধ বা অপারেশন ইরাকি ফ্রিডমটা কেন হয় একটু লক্ষ্য করি। তো ইরাকের সাদ্দাম হোসেন যখন ক্ষমতা আসে, উনি কিন্তু দেখেন ইতিমধ্যে কিন্তু 2টা যুদ্ধ করে ফেলছে। একটা হচ্ছে ইরানের সাথে যুদ্ধ, আবার করে ফেলে কুয়েতের উপর আক্রমণ। অর্থাৎ ওনার ভিতরে একটা আগ্রাসী একটা মনোভাব ছিল, আশেপাশের এলাকাগুলোর উপর নিজের শাসনটা কায়েম করার কোনো লক্ষ্য, যেটা আসলে যুক্তরাষ্ট্র বা আমেরিকার পছন্দ ছিল না। এছাড়া যুক্তরাষ্ট্রের একটা অভিযোগ ছিল যে সাদ্দাম হোসেন হয়তো উনি পারমাণবিক বোমা তৈরি করে ফেলতেছে। যদি সাদ্দাম হোসেন পারমাণবিক বোমা তৈরি করে তাহলে পুরো পৃথিবীর জন্য সেটা হবে একটা বিপজ্জনক অবস্থা, কারণ উনি ইতিমধ্যে 2টা দেশ আক্রমণ করে ফেলে।
সেই হিসাবে থেকে আমরা পরবর্তীতে আমেরিকা সহ অন্যান্য ইউরোপীয় পশ্চিমা দেশগুলো সিদ্ধান্ত নিল তারা ইরাকের উপর আক্রমণ করবে। আর ওই দ্বিতীয় যে আক্রমণটা, ইরাকের উপর যে আক্রমণটা, সেই আক্রমণটা হচ্ছে দ্বিতীয় ইরাক যুদ্ধ বা অপারেশন ইরাকি ফ্রিডম। মনে রাখতে হবে গত 44তম BCSে অপারেশন ইরাকি ফ্রিডম থেকে একটা প্রশ্ন আসছিল। প্রশ্নটা আসছিল কত তারিখে অপারেশন ইরাকি ফ্রিডমটা করা হয়। আমাদের মনে রাখতে হবে 20 মার্চ 2003 সালে, অর্থাৎ 2003 সালের 20 মার্চ তারিখে। তো ভিউয়ার্স, অপারেশন ইরাকি ফ্রিডম মূলত শুরু হয় 20 মার্চ 2003 সাল থেকে, এবং তার উদ্দেশ্য ছিল সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে অপারেশন করা, মানে সরানো। এবং তাদের এজেন্ডা ছিল, তারা বলতেছিল যে ইরাকে পারমাণবিক বোমা তৈরি হচ্ছে, সেটাকে গুড়িয়ে দিতে হবে। অন্যদিকে ইরাকে জঙ্গি বাহিনী ছিল, তাদেরকে ধ্বংস করতে হবে। তার কারণে মূলত আমেরিকা এবং তার পশ্চিমা মিত্রগুলো 2003 সালের 20 মার্চ ইরাক আক্রমণ করে, যেটাকে আমরা বলি অপারেশন ইরাকি ফ্রিডম। তো ভিউয়ার্স, যখন সেই যুদ্ধটা শুরু হয় অপারেশন ইরাকি ফ্রিডম, তখন আসলে অনেক বিশাল বড় একটা কথা হতে হয়। তবে এখানে থেকে যে তথ্যগুলো আসে আমরা একটু আচ্ছা যাই হোক, 2003 সালের 20 মার্চ এটা হচ্ছে আমাদের অপারেশন ইরাকি ফ্রিডম শুরু হয়। তো এখান থেকে অনেক প্রশ্ন আসে যে এই যে অপারেশন ইরাকি ফ্রিডম করার বিপক্ষে কোন দেশ ছিল। ইউরোপীয় মিত্রগুলোর মধ্যে অন্যতম একটা ঘনিষ্ঠ মিত্র ছিল আমেরিকার ফ্রান্স। ফ্রান্স কিন্তু এই অপারেশন ইরাকি ফ্রিডমের বিরুদ্ধে ছিল, সে এটাতে প্রস্তাব সম্মতি হয় নাই। যাই হোক, তারপরেও কিন্তু আক্রমণ করা হয়। তো এই হচ্ছে মূলত এই তথ্যগুলো বেশি আসে, কেন করা হয়, কোন কারণে, কত তারিখে করা হয়। তারপরে নিচে লেখা আছে অপারেশন রেড ডন। অপারেশন রেড ডন বিষয়টা কি জাস্ট মনে রাখতে হবে। যেহেতু 2003 সালে আক্রমণ করা হয় ইরাকে, তাদের উদ্দেশ্য ছিল সাদ্দাম হোসেনকে ধরে ফেলা। তো সাদ্দাম হোসেনকে ধরার জন্য বিশেষ একটা স্পেশাল একটা ফোর্স পাঠানো হয়, এবং তারা একটা বিশেষ একটা অভিযানের মাধ্যমে ওনাকে, সাদ্দাম হোসেনকে বন্দি করা হয়। সেই যে ফোর্স বা সেই যে অপারেশনটা, সেটার নামই ছিল অপারেশন রেড ডন। তো প্রশ্ন আছে অপারেশন রেড ডন কি? অপারেশন রেড ডন হচ্ছে সাদ্দাম হোসেনকে ধরার জন্য যে বিশেষ অভিযান। অপারেশন ইরাকি ফ্রিডম কি? ইরাকের সামরিক যে অভিযান, সেটাই হলো অপারেশন ইরাকি ফ্রিডম। যাই হোক, 2003 সালের 13 ডিসেম্বর অপারেশন রেড ডন চালানো হয় এবং সাদ্দাম হোসেনকে বন্দী করা হয়। আমাদেরকে আরো মনে রাখতে হবে 2006 সালের 30 ডিসেম্বর সাদ্দাম হোসেনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই ছিল আমাদের অপারেশন রেড ডন এবং অপারেশন ইরাকি ফ্রিডম। তো সাদ্দাম হোসেন সম্পর্কে আমাদের যে বিষয় তথ্য জানতে হবে, আমরা বললাম যে সাদ্দাম হোসেন ক্ষমতা আসে 1979 সালে। তারপর উনি দুটা যুদ্ধ করে, একটা হচ্ছে ইরাক-ইরান যুদ্ধ, এবং দ্বিতীয় যুদ্ধ করে কুয়েত যুদ্ধ, তৃতীয় যুদ্ধ করে আপনাদের আমেরিকার সাথে, যেটা অপারেশন ইরাকি ফ্রিডম, 3টা যুদ্ধ করে। এবং অবশেষে ওনাকে অপারেশন রেড ডনের মাধ্যমে 2003 সালে বন্দী করা হয়, এবং 2006 সালে ওনাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয় ফাঁসিতে ঝুলিয়ে। এই হচ্ছে সাদ্দাম হোসেন সম্পর্কে যাবতীয় তথ্যগুলা। এখানে আরো দুইটা বিষয় আছে, যে সাদ্দাম হোসেন তো জানলাম, এবং নো ফ্লাই জোন বিষয়টা কি মনে রাখতে হবে। যে ইরাক, ইরান, সিরিয়া সহ কিছু মুসলিম এলাকায় একটা বিশেষ একটা উপজাতি আছে, তাদেরকে বলা হয় কুর্দি। কোথায় লাগবো? আচ্ছা, আমি এবার লিখি যে ইরাকে একটা উপজাতি ছিল, আর হচ্ছে কুর্দি। তারা ইরাকের ভিতরে তারা স্বাধীন একটা রাষ্ট্র গঠন করতে চায়। তারা অনেক আন্দোলন করে। সেই আন্দোলনটাকে থামানোর জন্য সাদ্দাম হোসেন যখন ক্ষমতা ছিল, এই কুর্দি লোক যারা ছিল তাদের উপর এক ধরনের রাসায়নিক অস্ত্র প্রয়োগ করেন, যেটা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ। আর এই কুর্দিরা যে বাহিনীটা গঠন করে, তার নাম ছিল পিকেকে। এই রাসায়নিক অস্ত্র তারা ব্যবহার করে। তো যেহেতু তাদেরকে মেরে ফেলা হচ্ছিল, তো তাদের যে বাহিনীটা ছিল তার নাম ছিল পিকেকে, কুর্দিদের, এবং রাসায়নিক অস্ত্র প্রয়োগ করা। তখন
আমেরিকা তখন এই কুর্দি অঞ্চলদেরকে না মারতে পারে, সে কারণে তার উপর দিয়ে সকল ধরনের বিমান চলাচল নিষিদ্ধ করা হয়। ওইটিকে বলা হয় নো ফ্লাই জোন। যাই হোক, প্রশ্ন আসে যে নো ফ্লাই জোন কোথায় অবস্থিত ছিল, সেটা হচ্ছে ইরাক। যাই হোক, পরবর্তী আমরা জানবো আবু গারিব কি। তো অনেক সময় প্রশ্ন আছে আবু গারিব কি, মনে রাখতে হবে আবু গারিব হচ্ছে একটা, এই যে আবু গারিব মূলত এই আবু গারিব হচ্ছে একটা জেলখানা। তাহলে প্রশ্ন হচ্ছে এই আবু গারিব জেলখানাটা কেন এত আলোচনার বিষয়। তো মার্কিন বাহিনীরা যখন ইরাক দখল করে ফেলে, তখন ইরাকি অনেক বাহিনীকে তারা গ্রেপ্তার করে, ওনাদেরকে ওরা হত্যা করে, এবং অনেক মুসলমান যে মানে সৈনিক ছিল তাদেরকে ধরে নিয়ে এই আবু গারিব জেলখানাতে রাখা হতো এবং তাদের উপর নির্যাতন চালাতো। সেই কারণে মূলত আবু গারিব জেলখানাটা হচ্ছে একটা আলোচনার বিষয়। আমরা সর্বশেষ যে বিষয় জানবো এমবেডেড জার্নালিজম। তো এমবেডেড জার্নালিজমটা কি মানে কিভাবে আসলো, অনেক সময় প্রশ্ন যে এমবেডেড জার্নালিজম বিষয়টা কি। এমবেডেড জার্নালিজমকে আমরা অনেক সময় বলি হলুদ সাংবাদিকতা। তো বিষয়টা মনে রাখতে হবে, যখন অপারেশন ইরাকি ফ্রিডম চালানো হয় 2003 সালে, তো সাধারণত 2000 মানে যখন কোনো অপারেশন চালানো হয় সাধারণ সেনাবাহিনী যাবে, এখানে কোনো সাংবাদিক থাকেন না। বাট ওই সময় থেকে কি হলো যে সামরিক বাহিনীর সাথে করে সাংবাদিক যেত এবং তারা ওইখান থেকে সরাসরি তথ্য সম্প্রচার করত। ওই বিষয়টাকে বলা হয় এমবেডেড জার্নালিজম এবং 2003 সাল থেকে অপারেশন ইরাকি ফ্রিডম থেকে চালু হয়। আবার অনেকে বলেন যে মূলত যারা শ্রোতা দর্শকদের মনোরঞ্জনের জন্য অনেক সময় মিথ্যা সংবাদ প্রচার করে যেন দর্শকরা খুশি পায়, এই ধরনের সাংবাদিকতা আমরা বলি, অনেক সময় বলা হয় এমবেডেড জার্নালিজম। তো ভিউয়ার্স, উপসাগরীয় যুদ্ধ এবং তার মূলত যে কারণগুলো, সেই কারণগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। পাশাপাশি এই উপসাগরীয় দেশের যে আশেপাশে দেশগুলো তাদের অবস্থানটা কিভাবে আছে সেগুলো উপস্থাপনের চেষ্টা করলাম। আপনাদের আরেকটা কাজ করতে হবে, ইরাক, ইরানের যে উপসাগরীয় দেশগুলো আছে তাদের রাজধানীর নাম এবং তাদের মুদ্রার নাম আপনাদেরকে অবশ্যই জানতে হবে। আমাদের ইউটিউব চ্যানেলে রাজধানী সম্পর্কে এবং মুদ্রা সম্পর্কে ক্লাসগুলো দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদেরকে বলছিলাম যে হরমুজ পয়েন্টটা কেন এত গুরুত্বপূর্ণ, আমরা এই বিষয়টা একটু ডিসকাস করব। ফলো করে এখানে দেশ আছে কাতার, এই কাতার কিন্তু তেল সমৃদ্ধ দেশ, কুয়েত তেল সমৃদ্ধ দেশ, ইরান, ইরাক, ইরান, সৌদি আরব, অর্থাৎ পারস্য উপসাগরের পাশে বা দেশের আশেপাশে যে দেশগুলো প্রত্যেকটা দেশই কিন্তু তেল সমৃদ্ধ দেশ। যে কারণে এই তেলগুলোর উপরে ইউরোপীয় নির্ভরশীল এবং আমেরিকানরাও নির্ভরশীল। তো মাঝে মধ্যে হয় কি যে ইরাকের সাথে আমেরিকার প্রায় সময় উত্তেজনা দেখা দেয়। তখন করে কি যে যেহেতু এই যে প্রণালীতে ইরাকের কাজ দিয়ে গেছে, ইরাক এই হরমুজ প্রণালীতে সেনা মোতায়েন করে। তো হরমুজ প্রণালীতে যদি ইরাক সেনা মোতায়েন করে, তখন এই দিক দিকে ইরাক, কুয়েত, কাতার বা সৌদি আরব, দুবাই, এই দেশগুলো থেকে তারা তেল নিয়ে সহজে যাইতে পারে না। যে কারণে এটা পৃথিবীর যে একটা আলোচনার গুরুত্বপূর্ণ আলোচনার যে প্রণালীগুলোর মধ্যে, তার মধ্যে সম্পূর্ণ একটা গুরুত্বপূর্ণ প্রণালী হচ্ছে হরমুজ প্রণালী। মূলত এই হরমুজ প্রণালীটা শাসন করে ইরাকিরা। এখানে আরেকটা বিষয় লক্ষ্য করি, এখানে দুইটা ছোট ছোট আমরা অংশ দেখাচ্ছি, ডট ডট অংশ, দুইটা না মূলত তিনটা হবে। দুবাইয়ের যে যুবরাজ উনি এখানে তিনটা দ্বীপ তৈরি করেন, কৃত্রিম দ্বীপ। আমরা জানি যে পৃথিবীর যে বিখ্যাত পর্যটক স্পটগুলোর মধ্যে এর মধ্যে একটা অন্যতম জায়গা হচ্ছে দুবাই। তো দুবাইয়ের যে যুবরাজ উনি এখানে তিনটা কৃত্রিম দ্বীপ তৈরি করেন, যাদেরকে বলা পাম দ্বীপ। পাম দ্বীপ হচ্ছে কিসের মতো, পাম দ্বীপটা একটা পাতার মতো, যেমন আমরা বলি পাম পাতাটাও এরকম হবে। আমরা একটু আঁকার চেষ্টা করতেছি, কেমন হবে, এরকম ভাবে পাম গাছের পাতাগুলো এরকম ভাবে, দ্বীপগুলো ঠিক এরকম। এদিকে এগুলোতে পানি, এগুলোতে পানি, এগুলোতে পানি, বাট এগুলো হচ্ছে আপনাদের থাকার ব্যবস্থা। তার পাশে প্রকৃতি অনেক সুন্দর। এরকম তিনটা দ্বীপ বানানো হচ্ছে কৃত্রিম ভাবে, মাটি ফেলে নিজে নিজে তৈরি করে। তো এগুলো হচ্ছে পৃথিবীর অন্যতম পর্যটকের আকর্ষণ স্থান। তো প্রশ্ন যদি বলো পাম দ্বীপ কোথায় অবস্থিত, দুবাই, কোন মহাসাগরে, পারস্য উপসাগরে। এ হচ্ছে পাম দ্বীপ সম্পর্কিত যাবতীয় তথ্যগুলো এবং হরমুজ প্রণালীটা কেন গুরুত্বপূর্ণ। ভিউয়ার্স, ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশ এফেয়ার সম্পর্কিত এছাড়া অন্যান্য বিষয় সম্পর্কিত বিশেষ যে ক্লাসগুলো
যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সম্পর্কে যাবতীয় ক্লাসগুলো আপনাদের সামনে আমরা প্রায় সময় নিয়ে আসার চেষ্টা করি আমাদের সাধ্য অনুযায়ী। তো ভিউয়ার্স, সবার প্রতি একটা রিকোয়েস্ট হয়ে গেল, আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করেন, তাহলে পরবর্তীতে আরও ভালো ভালো ইনফরমেশন কালেকশন করে আপনাদের সামনে নিয়ে আসতে অনেক বেশি আমাদেরকে ইন্সপায়ার দেয়। তো আশা করি সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের ক্লাসটা এখানে শেষ করলাম। শুভ বিদায়।